এখন আমাদের আলোচনার বিষয় সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী তোমাদের এখানে যখনই কোনো একটা টপিকসের টার্ম দেখবা পাশে কিন্তু ইংলিশে টার্মটা লেখা থাকে, যেমন এটা সমগোত্রীয় শ্রেণীর ইংরেজি হচ্ছে হোমোলোগাস সিরিজ। এই ইংরেজি টার্মটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে, ইংরেজি টার্মটা দেখে নিবা। তাহলে সমগোত্রীয় শ্রেণী বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে যে সকল যৌগের কার্যকরীমূলক একই হওয়ায় তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে মিল পাওয়া যায়, তারা একই শ্রেণীভুক্ত। যেমন আমি ধরলাম যে অ্যালকেন শ্রেণী, এই যে অ্যালকেন, আমরা অ্যালকেনের কমন সংকেত হচ্ছে CnH2n+2। তার মানে অর্থাৎ অ্যালকেন শ্রেণীর যে কোনো যৌগের কমন সংকেত হচ্ছে CnH2n+2। যেমন আমি 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন লিখলাম C2H6, যেটা হচ্ছে ইথেন। একইভাবে তার পরবর্তী যে যৌগটা হবে সেটা হবে C3H8। এটারও সংকেত কিন্তু আমার CnH2n+2 এই সংকেতের সাথে মিল আছে। তার মানে অ্যালকেন শ্রেণীর অর্থাৎ হোমোলোগাস শ্রেণী যেটা থাকবে বা সমগোত্রীয় শ্রেণী, এদের কমন একটা সংকেত থাকবে, এদেরকে সাধারণ একটা সংকেত দ্বারা প্রকাশ করা যায়। একইভাবে আমরা কতগুলো হোমোলোগাস সিরিজ এখানে তোমাদের বইতে যেগুলো আছে তার মধ্যে অ্যালকিনের সংকেত হচ্ছে CnH2n+2। তারপরে আমি যদি দেখি অ্যালকিনের সংকেত, তাহলে অ্যালকিন কি হবে, অ্যালকিন হবে CnH2n। অ্যালকিন একইভাবে অ্যালকোহল যেটা হবে, তাহলে অ্যালকোহলের কমন সংকেত অ্যালকোহল সেটা হবে CnH2n+1, এরপরে OH। আমি এর মধ্যে অ্যালকিনের পরে কিন্তু আমরা অ্যালকাইনে যদি দেখি, তাহলে অ্যালকাইনটা কি হবে, অ্যালকাইনের কমন সংকেত যেটা হবে সেটা হবে CnH2n-2। তার মানে অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2, অ্যালকোহল হচ্ছে CnH2n+1, তারপরে OH। মানে অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে এটা, OH কার্যকরী মূলক থাকবে, তবে কার্বন যতটা থাকবে হাইড্রোজেন থাকবে তার দ্বিগুণের চেয়ে একটা বেশি। এবার দেখো এরপরে আমরা আরো যেগুলো পাবো সেগুলো হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড একটা কার্যকরী মূলক আছে, এদের সমগোত্রীয় শ্রেণীর সংকেত হচ্ছে CnH2n+1 CHO। এই সংকেতটা আমরা এখানে ধরতে পারি CnH2n+1 CHO। তারপরে এরপরে আছে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড বলা হয়, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত যেটা হবে সেটা হবে CnH2n+1 COOH। এই যে COOH মূলকটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, তার আগে CnH2n+1, এটাও CnH2n+1 CHO। অ্যালকাইন হচ্ছে এটা, অ্যালকোহল CnH2n+1 OH, অ্যালকিন CnH2n, এবং অ্যালকেন হচ্ছে CnH2n+2। তাহলে আমরা সমগোত্রীয় শ্রেণীর কতগুলা উদাহরণ দেখলাম। এছাড়াও কিন্তু আমাদের হায়ার লেভেলে, ইন্টার লেভেলে আরো অনেকগুলো সমগোত্রীয় শ্রেণীর অর্থাৎ কার্যকরীমূলক দেওয়া আছে। তার মধ্যে কিটোন একটা আছে। কিটোন যদিও আমাদের এখানে হয়তো হালকা একটু কাজে লাগবে, ডিটেইলস কিন্তু তোমাদের এখানে দেওয়া হয় নাই। সেটা হচ্ছে কিটোনে CO একটা মূলক থাকবে, CO, এবং তার দুই পাশে দুটো অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক মানে অ্যালকাইল মূলককে কমনলি R দিয়ে প্রকাশ করা হয়। আর যেখানে অ্যালকাইল মানে কি দেখো, অ্যালকাইল হচ্ছে CnH2n+1। মানে আমি জানি CnH2n+2 হইলে সেটা কিন্তু অ্যালকেন হইতো, অ্যালকেন।
কিন্তু অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন কমে যায়, এই যে CnH2SN+2, সেখান থেকে যদি একটা হাইড্রোজেন কমে যায়, তখন সেটা কিন্তু একটা মূলকে পরিণত হয় এবং এই মূলকটার নাম হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। এখন দেখো আমি অ্যালকাইল মূলকের উদাহরণ যদি দিই, যেমন ধরো CH4, এটা মিথেন, এটা একটা অ্যালকেন। CH4 অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য, কিন্তু এখান থেকে যদি একটা হাইড্রোজেন আমি কমিয়ে দিই, তাহলে CH3 হাইপেন, তাহলে এটা একটা মূলক হবে এবং সেই মূলকটার নাম কিন্তু তখন সেটাই হবে মিথাইল মূলক। তার মানে অ্যালকেনের যে নামটা আছে সেই নামটা থেকে মিথেন থেকে আসবে মিথাইল মূলক। একইভাবে আমরা যেমন CH3 এটা হবে ইথেন, কিন্তু ইথেন থেকেও যদি একটা হাইড্রোজেন কমে যায়, তাহলে সেক্ষেত্রে সেটাই হবে CH3 CH2 হাইপেন এবং এই মূলকটার নাম হবে ইথাইল মূলক। ইথাইল মূলক। তাহলে আমরা মূলকগুলো পাইলাম যে অ্যালকাইল মূলকটা হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমে গেলে সেটা অ্যালকাইল মূলক। মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল, এর এভাবে প্রোফাইল, বিউটাইল, এভাবে অনেক কিছু আমরা ইয়ে করতে পারবো। এখন দেখো, যেমন আমার এখানে যে যৌগগুলো লিখছি তাদের আমি নামকরণের একটা ইয়ে দেখাই, সেটা হচ্ছে কোন যৌগগুলো কিভাবে নামকরণ করা হবে। এর মধ্যে আমি অবশ্যই অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এগুলো আগে দেখিয়েছিলাম, কিন্তু এখন অ্যালকোহল দেখো। ধরো আমি অ্যালকেনের মধ্যে ধরলাম যে CH4, যেটা অ্যালকেন, আমি অ্যালকোহলের সংকেত লিখছি, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম এবং সেই হাইড্রোজেনটা দখল করছে OH মূলক, তাহলে সেগুলোই হবে অ্যালকোহল। তাহলে এখন আমি যদি CH4 এর একটা হাইড্রোজেনকে সরিয়ে অর্থাৎ CH3OH লিখি, তাহলে সেটা নাম হবে মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহল, বা এইটাকেই আমরা বলতে পারবো মিথানল। মিথাইল অ্যালকোহলের আরেকটা নাম হচ্ছে মিথানল। একইভাবে আমরা যদি বলি CH3 এই যৌগটার নাম হচ্ছে ইথেন, কিন্তু আমরা যখন এইটাও একটা হাইড্রোজেনকে সরাবো এবং হাইড্রোজেনকে সরিয়ে CH3 CH2OH লিখি, তাহলে সেটার নাম হবে ইথানল, বা এটার আরেক নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। তাহলে আমরা এই ছোটখাটো নামকরণগুলো শিখে নিব এবং আমাদেরকে দেখতে হবে যতটা কার্বন আছে, যেমন এখানে কার্বন আছে দুইটা, দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম জানি আমরা ইথেন, সুতরাং ইথেন থেকে যে অ্যালকোহলটা প্রস্তুত হবে সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল। একইভাবে মিথেন থেকে যে অ্যালকোহলটা তৈরি হবে সেটা হচ্ছে মিথানল। এরপর দেখো, আমরা অ্যালকোহলের পরে এটা হচ্ছে নামকরণের জন্য আমরা ডিটেইলস এটা আরো পড়াবো। এরপরে অ্যালডিহাইড যদি আমি দেখি, অ্যালডিহাইডগুলোর নামকরণ কিভাবে হবে সেটা একটু দেখো। অ্যালডিহাইডের নামকরণের ক্ষেত্রে যেমন আমরা জানি CH3CHO, আমরা আগে বলছি CHO মূলক থাকবে সেটা হচ্ছে অ্যালডিহাইড, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, CHO মূলকটার মধ্যেও কিন্তু একটা কার্বন আছে, সেই কার্বনটা এবং পাশে থাকা আরেকটা কার্বন মিলে এখানে কিন্তু মোট কার্বনের সংখ্যা দুইটা, এবং দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম জানি আমরা ইথেন। কিন্তু যেহেতু এটা অ্যালডিহাইড এবং অ্যালডিহাইডের নামকরণটা ওই ইথেনের সাথে মিল রেখে, যেহেতু দুই কার্বন বিশিষ্ট, এটার নাম হবে ইথানেল, নয় জফলা আকার ল, ইথানেল। অথবা এটার নাম আরেকটা আছে, এটা ইথানাল ডিহাইড, ওই অ্যালডিহাইডের সাথে মিল রেখে ইথানাল ডিহাইডও বলা হয়। তাহলে এটা হচ্ছে ইথানাল বা ইথানল ডিহাইড, অথবা এটার কমন আরেকটা নাম আছে, সেটাকে এই যৌগকে এসিটাল ডিহাইডও বলা হয়, এসিটাল ডিহাইড। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে এমনিতে জৈব যৌগে আমরা CHO যখন লিখি, সেক্ষেত্রে আমার একটা কার্বন কিন্তু এখানে অলরেডি আছে, সেই হিসেবে আমি যদি কোনো কার্বন এখানে না দিয়ে শুধুমাত্র H লিখি, এখানে একটা হাইড্রোজেন দিয়ে আমি এটা ফিল আপ করলাম, দেখো এখানে হয়তো তোমরা ভাবতে পারো কার্বনের যোজনিত চার, কিন্তু এখানে কার্বনের যোজনিত চার সেটা বোঝা যাচ্ছে না। আমি এটাকে স্ট্রাকচার দিয়ে যদি এভাবে লিখি বা গাঠনিক সংকেত দিয়ে লিখি, কার্বনের সাথে এই অক্সিজেনটা ডাবল বন্ডে আছে,
আরেকটা হাইড্রোজেন এই কার্বনের সাথে যুক্ত এবং এদিকে একটা হাইড্রোজেন যুক্ত, অর্থাৎ এই যৌগের গঠনটা আমরা এইভাবে লিখতে পারি। এবং এখানে দেখা যাচ্ছে কার্বনের কিন্তু যোজনী 4, 1 2 3 4। সুতরাং এই যৌগটা এটা কিন্তু একটা অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডটা কয় কার্বন বিশিষ্ট? যেহেতু এক কার্বন বিশিষ্ট, সুতরাং এই যৌগের নাম হবে মিথানাল। মিথানাল, বা আমরা একইভাবে এটাও কিন্তু মিথানালডিহাইড বলতে পারি। আর এটা আমাদের খুব কমন একটা নাম আছে এই মিথানলের, আর একটা নাম হচ্ছে এটাকে ফর্মালডিহাইডও বলা হয়, ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইড আমাদের প্রত্যেক জীবনে আমরা প্রায় শুনে থাকি। ফর্মালডিহাইডের 40% বা 40% এর জন্য লিখলাম কারণ এই 40 দেখে হয়তো অনেকে 80% মনে করতে পারে। এটা 40% জলীয় দ্রবণকে, ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়, যেটা আমরা প্রায় সময় বিভিন্ন খবরের মধ্যে শুনি যে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা এই যে মাছ সবজি এগুলোকে তাজা রাখার জন্য সেটাকে ফরমালিন ব্যবহার করা হয়। যদিও ফরমালিনের মূল ইউজটা কিন্তু এই যে বিভিন্ন জীব জন্তু আমরা ল্যাবরেটরিতে যেগুলো সংরক্ষণ করি সেগুলোকে হয়তো কিছুটা তাজা রাখার জন্য স্টুডেন্টদেরকে দেখানোর জন্য সেক্ষেত্রে ফরমালিন ইউজ করা হয়, মানে মৃত গবাদি পশু এগুলো সংরক্ষণ করার জন্য ফরমালিনের ব্যবহার। কিন্তু আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা সেটা কিন্তু খুব বাজেভাবে ইউজ করে, সেটা মাছ সবজি এগুলোকে পচনের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু এই ফরমালিনটা ব্যবহার করে। যদি এই ফরমালিনের ব্যবহার কিন্তু এটা ক্যান্সারের ঝুঁকি থাকে এটার ব্যবহার, কিন্তু আমাদের মানুষ মানে অসাধু ব্যবসায়ীরা সেটা কিন্তু খেয়াল করে না, আমাদেরকে তিল তিল করে মৃত্যুর দিকে কিন্তু ঠেলে দিচ্ছে। তাহলে ফর্মালডিহাইডের 40% বা 40% জলীয় দ্রবণকে, 40% জলীয় দ্রবণ মানে কি? অর্থাৎ ফর্মালডিহাইডের পরিমাণটা হবে 40 আর পানির পরিমাণটা হবে 100 ভাগ। মানে আমি যদি 100 গ্রাম অর্থাৎ টোটাল 100 মধ্যে আমার পানির পরিমাণটা হবে 60% পানি এবং 40% ফর্মালডিহাইডের মিশ্রিত যে দ্রবণটা সেটাই হচ্ছে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ, যেটাকে মিথানল বা ফরমালিন বলা হয়। তাহলে এটা হচ্ছে এক কার্বন বিশিষ্ট যে অ্যালডিহাইড সেটা হচ্ছে ফর্মালডিহাইড বা মিথানল, বা এটাকে আমরা মিথানালডিহাইডও বলতে পারি। তাহলে যে কোনো অ্যালডিহাইডের নামকরণ আমরা কার্বনের সংখ্যা হিসাব করে করব। যেমন দেখো আমি যদি এরকম একটা যৌগ লিখি CH3 CH2 আবার CH2 তারপরে CHO, তার মানে তোমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে CHO মূলকটা যেহেতু আছে সুতরাং এটা একটা অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইড এখানে কিন্তু একটা কার্বন অলরেডি আছে। এই কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন এবং 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম আমরা জানি বিউটেন। সুতরাং এই যৌগের নাম হবে বিউটানেল। এই যে নামের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, বিউটানেল অর্থাৎ দন্তের নয় জফলা আকার ল, যখন অ্যালডিহাইড হবে তখন সেটার নামকরণ হবে বিউটানেল। একইভাবে আগে যেটা ছিল মিথানেল, ইথানেল, তারপর 3 কার্বন বিশিষ্ট যদি হইতো তাহলে সেটা হইতো প্রোপানেল, আর এখন এটা হচ্ছে বিউটানেল। এখন দেখো এরপরে আমার এখানে আরেকটা কার্যকরমূলক ইয়ে আছে যেটা সমগোত্রীয় শ্রেণী, আমরা লিখছি কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে সেটাও কিন্তু আমরা যদি COOH মূলকটা দেই এখানে কিন্তু কার্বন একটা অলরেডি আছে, সুতরাং সাথে যদি আমি শুধুমাত্র একটা হাইড্রোজেন দিই তাহলে সেই যৌগটার নাম হবে এক কার্বন বিশিষ্ট যৌগ যেহেতু মিথেন, সুতরাং এটার নাম হবে মিথানোয়িক অ্যাসিড। এটার নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, বা এটার কমন একটা নাম আছে সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, যেটা পিঁপড়ার লালাতে পাওয়া যায়। এই ফর্মিক অ্যাসিড পিঁপড়ার লালাতে পাওয়া যায় এবং সেজন্যই পিঁপড়া যখন কামড় দেয় তখন কিন্তু সেখানে খুব জ্বালাতন করে, এবং সেটা ওই জ্বালাটাকে প্রশমিত করার জন্য, দূরীভূত করার জন্য আমরা জানি যেগুলো অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে যায়। তার মানে সেক্ষেত্রে আমরা কিন্তু অর্থাৎ যেখানে পিঁপড়া কামড় দেয় সেখানে মধু বা চুন যদি ব্যবহার করি, কারণ আমরা জানি মধু, চুন এগুলো হচ্ছে ক্ষারীয় পদার্থ, তার মানে এই অ্যাসিড বা অম্লের সাথে বিক্রিয়া করে ওই ক্ষারটা তখন প্রশমিত করে ফেলে। সেজন্যই ওই মৌমাছি কামড় দিলে কিংবা যে কোনো পিঁপড়া কামড় দিলে আমরা সেখানে চুন অথবা মধু ব্যবহার করি। যাই হোক,
তাহলে আমরা একটা পাইলাম যে এক কার্বন বিশিষ্ট অ্যাসিড যদি হয় তাহলে সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। এখানে একটা ব্যাপার আছে যে কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1। এটাও কিন্তু আমরা যদি গাঠনিক সংকেত দিয়ে দেখাই তাহলে খুব সহজে দেখাতে পারবো। হাইড্রোজেনের সাথে কার্বন, একটা অক্সিজেন ডাবল বন্ডে আছে আর একটা অক্সিজেন সিঙ্গেল বন্ড, এভাবেই কিন্তু এই যৌগের গাঠনিক সংকেত। তার মানে প্রতিটা অক্সিজেনের দেখো যোজনী 2, এই অক্সিজেনের এদিকে একটা বন্ধন, এদিকে একটা বন্ধন 2, আবার এই অক্সিজেনের কার্বনের সাথে ডাবল বন্ড দুইটা বন্ধন, হাইড্রোজেনের একটা বন্ধন, এই হাইড্রোজেনের একটা বন্ধন, আবার কার্বনের যোজনী 4, 1 2 3 4। সুতরাং এই যৌগ ফর্মিক অ্যাসিড। এখন যদি আমি এরপরে CH3 COOH লিখি তাহলে এই যৌগটার নাম হচ্ছে, যেহেতু 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড সুতরাং এটার নাম হবে কি ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডেরও আরো একটা কমন নাম আছে, এটাকে অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। অ্যাসিটিক অ্যাসিড। এবং এই অ্যাসিটিক অ্যাসিডেরও কিন্তু আমরা প্রাত্যহিক জীবনে অনেক ব্যবহার করি। এই ইথানোয়িক অ্যাসিডের 6 to 10% জলীয় দ্রবণ, কোনো বইতে আবার 5 to 10% আছে, আবার কোথাও 4 to 10, যে এটা 6 to 10%ই তোমরা ধরে নিবা। 6 to 10% জলীয় দ্রবণকে অ্যাসিটিক অ্যাসিডে এটা বলা হয় ভিনেগার বলা হয়, যেটা আমরা আমাদের প্রাত্যহিক অনেক কাজে, বিশেষ করে আচার সংরক্ষণ করার কাজে, তারপরে বিভিন্ন ম্যারিনেট করার কাজে, এই যে মাংস এগুলা সুস্বাদু করার জন্য ভিনেগার ব্যবহার করি। কারণ ভিনেগার এটা অম্লধর্মী একটা পদার্থ, যেহেতু এটা একটা অ্যাসিটিক অ্যাসিড, খুব মৃদু অ্যাসিড, সেই জন্য তেমন কোনো ক্ষতি করে না। তাহলে ভিনেগার ব্যবহার করি, এবং ভিনেগার ব্যবহার করলে কিন্তু স্বাদ বৃদ্ধি পায়। যেমন তোমরা একটা জিনিস খেয়াল করবা, আমরা অনেক সময় জ্বর হলে ভাতের সাথে একটু লেবু চিপিয়ে দিলে কিছুটা ভালো লাগে, কারণ ওই লেবুটাও কিন্তু একটা অ্যাসিড, সেটাতে আছে সাইট্রিক অ্যাসিড। তাহলে এখানে ওই যে আচারের মধ্যে সেখানে ভিনেগার দেওয়া হয়। কারণ ভিনেগার কি জন্য দেওয়া হয়? ভিনেগারের মূল কাজ কিন্তু, কারণ পদার্থকে, যে কোনো পদার্থ যখন মানে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে সেটা রক্ষা করে। কারণ ব্যাকটেরিয়া যখন যে কোনো দ্রবণের পিএইচটা কমে যায়, কারণ আমরা জানি কোনো একটা দ্রবণের মধ্যে অ্যাসিড দিলে পিএইচ কমে এবং ক্ষার দিলে পিএইচ বাড়ায়। এই যে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড দিলে সেটা পিএইচটা এত কমে যায় যে সেটা তখন ওই ব্যাকটেরিয়াগুলো সেখানে মরে যায়। তো সেজন্যই সাধারণত আচার সংরক্ষণ করার কাজে আমরা ভিনেগারটা ব্যবহার করি। যাই হোক, এই জিনিসগুলো অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, আর উপর একটা মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড, এইভাবে কার্বনের সংখ্যা এখানে খেয়াল রাখতে হবে। কিন্তু কার্বন যতটা আছে সব কার্বন হিসাব করে তারপরে অ্যাসিডের নামকরণটা করতে হবে। তার মানে এখানে কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট ইথানোয়িক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট প্রোপানোয়িক অ্যাসিড। এভাবে আমরা যদি কার্বনের সংখ্যা বাড়িয়ে, যেমন ধরুন আমরা এমন একটা যৌগ লিখলাম যেখানে কার্বনের সংখ্যা 5টা আছে, অর্থাৎ আমি প্রথমে COOH লিখলাম, তার আগে আরো 4টা কার্বন লিখলাম, CH2, এখানে CH2, এটা CH2 এবং এখানে CH3। কারণ সিরিয়ালি 1 2 3 4 এটা সহ 5টা কার্বন। তার মানে 5 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের নাম ছিল কিন্তু পেন্টাইন। সুতরাং এই যৌগের নাম হবে পেন্টানোয়িক অ্যাসিড। পেন্টানোয়িক অ্যাসিড। যাই হোক, এখন দেখো আমরা জৈব যৌগের যে বিভিন্ন সমগোত্র শ্রেণী যতগুলো আছে সেগুলোর নামকরণ কিভাবে হয় সেটা দেখে না। এরপরে আমরা যৌগগুলোর যে বিভিন্ন বিক্রিয়া এবং কিভাবে কোন যৌগ প্রস্তুত করতে হয় সেই বিক্রিয়াগুলোই আমরা নেক্সট ক্লাসে দেখাবো।